দেশব্যাপী গ্যাস সংকট পুরোপুরি কাটেনি। সাভার, ধামরাই সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম। সরকারের দেয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহেই এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত শেষ হতে পারে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে তা নিশ্চিত নয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস পাচ্ছে না সাভারের অধিকাংশ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। গত 2 সপ্তাহে বন্ধ হয়ে গেছে এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছেই না আবাসিক এবং শিল্প গ্রাহকদেরও। সরকার যদি মনে করে যে না গ্যাস দাম বাড়াক, আমাদের প্রেশারিং দরকার নেই, কেন আমাদের হরেনি করতেছে, খামা হরেনি করতেছে। মনে করেন যে সিরিয়াল ওই মাথা থেকে গ্যান্ডার এই পারের থেকে সিরিয়াল থেকে এখানে আসছি। আমরা মাত্র 60 প্রেসার গ্যাস পাই, আগে পাইতাম প্রায় 200 প্রেসার গ্যাস পাইলে 2টা ডিপ মারা যেত। এখন 60 প্রেসারের গ্যাস দিয়া এক ডিপ মারা যায় না। ঢাকার ধামরায়ে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোনো এলাকায় গ্যাস পাচ্ছে না 15 দিন, আর কোনো এলাকায় 1 মাসেরও বেশি সময়। অনেকেই এলপিজি অথবা মাটির চুলায় কোনো রকমে রান্নার কাজ চালাচ্ছেন। সমস্যার জন্য আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে নিয়মিত যাইতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা। সারাদিনও থাকে না গ্যাস, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যায় না খেয়ে যায়, আমরা সারাদিন না খেয়ে থাকি। মানিকগঞ্জে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ রয়েছে। পর্যাপ্ত চাপ না থাকায় প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না যানবাহনের চালকরা। কিছুদিন আগে ছিল তেলের সংকট, সিন্ডিকেট করতেছে, তেল ঠিক হয়ে গেছে, আবার গ্যাস সংকট। কারণ কি? 8-10 দিন ধরে গ্যাস পাচ্ছি না পাম্পে, রাত নাই দিন নাই পাম্পে এসে বসে থাকি। আগে দেখা গেছে 200 টাকা 250 টাকা হলে চালাই পারতাম, এখন তো মনে করেন 60 টাকা 70 টাকার গ্যাস ঢুকে। এটা আমি এক সিরিয়াল দিয়ে আবার আইসা আবার সিরিয়াল দেওয়া লাগে। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে গত 21শে জুলাই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় সরবরাহ। বর্তমানে টার্মিনালটির মেরামতের কাজ চলছে। পিন্টু হাজং, ৭১। দর্শক, আশুলিয়ায় গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে বলে কিছু জানতে পেরেছেন কিনা, কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তিশা, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া বাইবেল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে টানা যে কয়েকদিনের গ্যাসের যে সংকট সেটি কিন্তু এখন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। শুধু সিএনজি ফিলিং স্টেশন নয়, আমরা কিন্তু দেখেছি গতকাল বিভিন্ন কলকারখানা এবং যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে গ্যাস সংকট হতে শুরু করেছে। আমি বিভিন্ন কলকারখানায় গিয়েছি, যেহেতু আশুলিয়া এবং সাভার একটি শিল্পাঞ্চল এলাকা, এবং এই এলাকাতে আমরা দেখেছি যে সকল কলকারখানা রয়েছে তারা যেমনটি বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণে তিতাসের যে গ্যাস সেটি না পাওয়ার কারণে কিন্তু অনেক ওয়াশিং প্ল্যান্ট কিন্তু তাদের ইতিমধ্যে বন্ধ রাখতে হয়েছে। এবং আমরা দেখেছি যে তারা যেটি বলছে যে ওয়াশিং প্ল্যান্টের পরে যে তাদের ড্রাইং প্রসেস সেটিও কিন্তু এই গ্যাসজনিত কারণে কিন্তু তাদের উৎপাদন ক্ষমতা কিন্তু ইতিমধ্যে হ্রাস পেতে শুরু করেছে। তারা যেমনটি বলছে যেহেতু বিদেশি বায়াররা তাদের কাজ দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি সময় নাগাদ তারা যদি তাদের কাজের যে শিট মেনে সেটি যদি তারা ফিল আপ না করতে পারে, তাদের যদি সে সময় মতো কারখানা থেকে যদি পণ্য না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা একটি ঝুঁকির আশঙ্কা করছেন, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আমি যদি আবাসিক লাইনের কথা আপনাকে বলি, যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আশুলিয়ার জামগড়া, শ্রীপুর এবং বলিভদ্র বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে তার আবাসিক লাইনগুলোতে কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছি যে সকাল ঠিক ভোর 5টা থেকে 9টা-10টা পর্যন্ত কিন্তু গ্যাসের যে চাপটি সেটি কিন্তু তেমন পাওয়া যায় না। আর আমি যদি আশুলিয়ার সিএনজি ফিলিং স্টেশনগুলোর কথা বলি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পাম্পটিতে রয়েছে সম্পর্ক পাম্প, সেটি কিন্তু খুবই অল্প সংখ্যক গাড়ি কিন্তু এসে তারা কিন্তু গ্যাস নিয়ে যাচ্ছে। শুধু আশুলিয়া সিএনজি স্টেশনগুলো দেখা যাচ্ছে যে আজকে ভিন্ন চিত্র, যে এখানে কিন্তু পর্যাপ্ত প্রেসারে কিন্তু যারা গাড়ি চালকরা রয়েছেন তারা কিন্তু গ্যাস নিতে পারছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু এই আমরা দেখেছি যে এখানে কিন্তু ইতিমধ্যে 180 প্রেসারে কিন্তু প্রতিটি পরিবহনে কিন্তু তারা গ্যাস দিয়ে যাচ্ছে। তা আবাসিক এবং কলকারখানায় যে পরিমাণ সমস্যার সম্মুখীন হচ্ছেন এই তিতাসের গ্যাসের কারণে, অন্যদিকে কিন্তু আশুলিয়ার বিভিন্ন ফিলিং স্টেশন ইতিমধ্যে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, যতটুকু আমরা এখানে এসে দেখতে পেয়েছি। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন, হয়তো আমরা পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, আশুলিয়া থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।
সরকার বিরোধী দলের মত প্রকাশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার হবিগঞ্জের কামাইছড়া এলাকায় পুলিশ এনসিপির গাড়িবহর আটকে দিলে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, পুলিশকে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে হলে অবশ্যই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করতে হবে। এ সময় সরকার প্রশাসনকে দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। পরে মঙ্গলবারের হামলার ঘটনায় এনসিপি নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে অনলাইনে মামলা দায়ের করেন। এরপর তারা আবারও মৌলভীবাজার ফিরে যান। এর আগে বিকেল 4:30টার দিকে শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা পর বিকেল 5টার দিকে হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা। তবে বাহুবল উপজেলার কামাইছড়ায় আবারও তাদের আটকে দেওয়া হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। আমরা পুলিশকে বলবো, এখানে এসপি ছিলেন, আমরা বলবো যে পুলিশ যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, ধরে রাখতে চায়, পুলিশের যেই শেখ হাসিনার সময় যে দলীয়করণ, সেখান থেকে তাদের ইমেজ যদি উদ্ধার করতে চায়, তাহলে অবশ্যই এই ঘটনার যথাযথ বিচার হতে হবে। দ্রুত সময়ের মধ্যে, আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে, আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে। যেটা বুঝতে বিন্দুমাত্র বাকি নাই, যেখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে। এবং সর্বশেষ তারা এখানে চারপাশ দিয়ে ছাত্রদল, যুবদল, তারপর বিএনপির বিভিন্ন ধরনের, আমরা ওই দিক থেকে স্লোগান শুনছি। আমাদেরকে অনেকে এখানে ভাইরা আছে, এসে বলছেন যে সশস্ত্র ভাবে তারা ওইখানে দাঁড়িয়ে আছে। দর্শক, হবিগঞ্জ সদরে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির সবশেষ তথ্য জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, আজ শহরের পরিস্থিতি কেমন দেখছেন? এনসিপি নেতারা কোথায় অবস্থান করছেন? এবং আমরা জানি আজ তাদের সিলেটের গোপালগঞ্জ যাওয়ার কথা। এর আগে আর কোনো কর্মসূচি তাদের আছে কিনা জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে তারা মৌলভীবাজারের সার্কিট হাউসে তারা অবস্থান করছেন। গতকালকে দিনভর হবিগঞ্জে আমি নিজেও ছিলাম। হবিগঞ্জে 144 জারি করা হয়েছিল এবং হবিগঞ্জের পরস্পর পাল্টাপাল্টি কর্মসূচির কারণে, কিন্তু সেই কর্মসূচি হয়নি এবং ওনারা নানা বাধার মুখে হবিগঞ্জ পৌঁছতে পারেননি। ওনারা মৌলভীবাজারের শ্রীমঙ্গল হয়ে ওনারা হবিগঞ্জ যেতে চেয়েছিলেন, কিন্তু হবিগঞ্জের রশিদপুর, মুছাই, কামাইছড়াতে ওনারা পুলিশ ওনার নিরাপত্তা সাথে ওনাদের আটকে দেয়। ফলে সেখানে তারা অবস্থান করেন প্রায় রাত পর্যন্ত। রাত পর্যন্ত অবস্থান করে ওনারা হবিগঞ্জের বাহুবল থানায়, যে কামাইছড়া এলাকা যেহেতু বাহুবল থানার অন্তর্গত, সুতরাং বাহুবল থানায় ওনারা হবিগঞ্জের ছাত্রদলের সভাপতি সহ 11 জনকে নাম উল্লেখ করে এবং প্রায় 100 জনের মতো অজ্ঞাত দিয়ে একটি মামলা দায়ের করেন এবং মামলা দায়ের করে সেখানে তারা অবস্থান করে তারা জানান তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এই যে বলে তারা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। রাতে ওনারা মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছেন। আমি মৌলভীবাজারের এনসিপির যুগ্ম যে আহ্বায়ক আছেন ইয়াস্তান জাকারিয়া, ওনার সাথে আমি কথা বলেছিলাম। উনি আমাকে জানিয়েছেন তারা আজকে সকাল 10টা অথবা 11টার দিকে তারা সিলেটের গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। এর আগে মৌলভীবাজার তাদের কোনো কর্মসূচি নেই। আপনি জানেন যে গতকালকের মৌলভীবাজারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি নানা হবিগঞ্জের ঘটনার পর গতকালকে মৌলভীবাজার কর্মসূচি রাজনগর কুলাউড়া সেটিও বাতিল করা হয়েছিল এবং তারা হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ দিয়েছিলেন, কিন্তু তারা হবিগঞ্জ পৌঁছতে পারেননি। আর আমি দিনভর গতকালকে হবিগঞ্জে যে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সেটা তারা বারবার যেটা বলছিলেন যে ছাত্রদল থেকে তাদের বিনা উস্কানিতেই তারা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত, কিন্তু তারা ছাত্রদল যেটা বলছেন যে তাদের সাথে সংঘর্ষ হয়নি, যেহেতু সাধারণ মানুষ তাদেরকে নানা নেতিবাচক কথাবার্তা কারণে সবাই তাদের সাথে একটা হিচাহিচি হয়েছে। সবকিছু মিলে বলা যেতে পারে আজকে তারা গোলাপগঞ্জ চলে যাবেন সকাল 10টা অথবা 11টার দিকে। মৌলভীবাজার কোনো কর্মসূচি থাকবে না। এই পর্যন্ত ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ। মিলাদ, ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই যখনই শুরু হবে আমরা অবশ্যই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ।
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশের হাতে ধরা পড়ার আগে যশোর সীমান্ত দিয়ে সে ভারতে পালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানান, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অবশেষে গ্রেপ্তার হলো ডেভিড। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অন্যতম সহযোগী ইমনের বিরুদ্ধে হত্যা, দখল, চাঁদাবাজি সহ 2 ডজন মামলা রয়েছে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আপনি কোথায় বিজনেস করেন বুঝতে পারিনি ভাই। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো সিনিয়র না সিনিয়র মতো করতেছেন। আমি আপনাদের বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। গত 11ই জুলাই বিদেশি নম্বর থেকে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার একটি প্রতিষ্ঠানে এককালীন 2 কোটি ও মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির পাশাপাশি তার পরিচয় পুলিশ কমিশনারের কাছে ফোন করে জেনে নিতে বলেন ইমন। চাঁদা না পেয়ে 13ই জুলাই digital.net কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ইমনের সহযোগীরা। প্রতিষ্ঠান থেকে লুট করা হয় 35.5 লাখ টাকা। এর পরপরই ডেভিড ইমন সহ তার বাহিনীর অন্যান্যদের গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। অবশেষে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার ভোর রাতে যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই। সে কখনো বিদেশে যায়, কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে তার সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। ডেভিড ইমন কখনো দেশে থেকে কখনো বিদেশে থেকে চট্টগ্রামের সন্ত্রাসী গ্রুপগুলো পরিচালনা করত সাজ্জাদের সহযোগী হয়ে, জানিয়েছে পুলিশ। আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছিল। চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক থাকা সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ এবং চট্টগ্রামে অন্যান্য হত্যার সাথে জড়িত তার সহযোগী রায়হানকেও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে, জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাকি যারা আছে এদেরকে আমরা পর্যায়ক্রমে আমরা ধরার চেষ্টা করব। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা এটা শুরু করব, এটা চলবে, এটা অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরী ছাড়াও রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় বেশিরভাগ চাঁদাবাজি ও হত্যার ঘটনার নেপথ্যে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ ও রায়হান এবং ডেভিড ইমনের জড়িত থাকার কথা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। বিগত 17 বছরের তুলনায় বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই, এমনই মন্তব্য করেছেন ভোলা 1 আসনের সংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বুধবার ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার পার্থ বলেন, গত 4.5 মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি, রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির অভিযোগ ওঠেনি। সরকারের পক্ষ থেকে বড় ধরনের দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এনসিপির নেতাদের উপর হামলা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির কারণে এই ধরনের সংঘাতের ঘটনা ঘটছে। তিনি সব রাজনৈতিক দলকে ধৈর্য ধরতে এবং উস্কানিমূলক বা অশালীন বক্তব্য পরিহার করার আহ্বান জানান। ছিল সেই তুলনায় আমি পজিটিভলি দেখি যে আপনার পত্রিকার পাতায় কোনো গুম নাই, কোনো খুন নাই, কোনো ব্যাংক লুট নাই, কোনো মামলা নাই, কোনো অদৃশ্য মামলা নাই, হ্যারাসমেন্ট নাই। আমার এখানেই ভোলাতে 4.5 মাস আপনি কেউ বলতে পারবে না অপোনেন্টের উপরে কোনো একটা মামলা দেওয়া হয়েছে। আর রাজনীতিতে আমাদের সবারই মাথায় রাখা উচিত, সবারই ধৈর্য রাখা উচিত এবং অশালীন বক্তব্য দেওয়া উচিত না, এটা সবারই মাথায় রাখা উচিত। কারণ এক একজনের এক এক ধরনের রিয়াকশন ক্যাপাসিটি থাকে। বাট এনিওয়ে যে কোনো যে কোনো পরিস্থিতিতেই মারামারি বা এই ধরনের এই কালচার থেকে সময় দিতে হবে, আস্তে আস্তে বের হয়ে আসবে। এটা তো অনেক বছর ধরে হয়ে আসছে। আমি শিওর ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ঠিক।
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের আগুনে 6 বাংলাদেশের মৃত্যুর একদিন পরও হাহাকার থামেনি নারায়ণগঞ্জের আলিরটেক ক্রুকেরচর এলাকায়। প্রিয়জনের মরদেহ দেশে আনার অপেক্ষায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমেছে পুরো এলাকা জুড়ে। এ বিষয়ে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য জানান, মৃতদেহ দেশে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের আগুনে নিহত 6 বাংলাদেশের পরিবারের সদস্যরা জানান, নিহতদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের পাঠানো অর্থেই চলত সংসার, সন্তানদের লেখাপড়া এবং বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা। হঠাৎ এমন মৃত্যুতে শুধু প্রিয়জন হারানোর বেদনায় নয়, অনিশ্চয়তায় পড়েছে প্রত্যেকের পরিবার। ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, কিন্তু এই মুহূর্তে ওদের মৃত্যু পরিবার মেনে নিতে পারতেছে না, সহ আমরা এলাকাবাসী কেউ মেনে নিতে পারতেছে। 1 টাকা দিয়ে আয় দিয়ে এটি দিয়ে সংসার মুখারি, আবার 2-3টা বই এটি দিয়ে গুছায় কথা আর কি চলে। সরকার যদি আর্থিক সহযোগিতা করে ফ্যামিলিগুলো একটু ভালো চলতে পারবে। এখন ফ্যামিলি দেখার মতো আর কেউ নাই। এখন সরকারের কাছে আকুল আবেদন যে ওনার লাশটা দেশের মাটিতে যে দাফন করতে পারে। 3টা ভাই তো ভাই মানে বিদেশে যাচ্ছে, 9 যাবত 11 বছর চলছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য জানান, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃতদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে যেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে লাশ আনার জন্য যতটুকু দ্রুততার সহিত করা যায়। একজন আহত আছেন চিকিৎসাধীন, তার চিকিৎসা কিভাবে আরো সুন্দরভাবে করা যায়। এরপরে হচ্ছে প্রবাসে মারা গেলে তাদের জন্য সরকারের একটা ফান্ড থাকে, ওগুলো কিভাবে দ্রুততার সহিত এখানে ম্যানেজ করে দেওয়া যায়, ওই প্রক্রিয়াগুলো আমরা শুরু করেছি। গত মঙ্গলবার রাতে কুইন্সটাউনের আগুনে পুড়ে মারা যান 6 বাংলাদেশি। এদের 5 জনেরই বাড়ি আলিরটেকে। আল ইমরান, 71। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম। বুধবার বিকেলে তিনি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান। শুরুতে 11 নম্বর ক্যাম্পে একটি গাছের চারা রোপণের মাধ্যমে 25,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উখিয়া ফিল্ড হাসপাতালের চিকিৎসা সেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাদের বর্তমান অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ ও মানবিক চাহিদার খোঁজ খবর নেন। পরে তিনি বলেন, বৈশ্বিক অর্থায়নের সংকট সত্ত্বেও বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করবে। বরিশাল নগরের আমানতগঞ্জে সম্প্রতি 4 তলা দুটি ভবন একে অপরের উপর হেলে পড়েছে। এর আগে 2025 সালের 21 নভেম্বর ভূমিকম্পে আলাদা দুটি 4 তলা ভবন হেলে পড়েছিল। ওই বছরের 9 ডিসেম্বর সিটি কর্পোরেশন থেকে ঝুঁকিপূর্ণ ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা সহ 5টি নির্দেশনা দিলেও ওই ভবন মালিকরা এর কোনোটিই মানছেন না। নগরের ঝুঁকিপূর্ণ এসব ভবন নিয়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী। বিধান সরকারের প্রতিবেদন। আমানতগঞ্জের এই ভবনটির নিচ থেকে 4 ফুট জায়গা ছাড়লেও উপর থেকে একেবারে পুরো কার্নিশ মিশে গেছে। স্থানীয়রা বলছে ভবন দুটি হেলে পড়েছে, কিন্তু ভবন মালিকদের দাবি তাদের ভবন ঠিক আছে। একটা শীত একটা লাগে নাই, এটা দুজনের আলোচনার মাধ্যমে আমরা উঠেছি। সিটি কর্পোরেশন এখানে কোনো বাধা দেয় নাই। সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসছি প্ল্যান, তো ওদের রুলস অনুযায়ী হয়তো 100% ফলো করি নাই, কিন্তু করছি আমরা। এদিকে গত বছরের 21 নভেম্বর ভূমিকম্পে হেলে পড়া আলাদা দুটি 4 তলা ভবন নিয়ে তদন্ত কমিটি করা হয়। তাদের নোটিশের বয়স 7 মাস পার হলেও কোনো সুপারিশই মানেননি ভবন মালিকরা। নোটিশ পাইছি আগে, কিন্তু এখন ওইটা নিয়ে আমরা কাজ চালাইতেছি আর কি। হেলে থাকা ভবন আর সিটি কর্পোরেশনের তদারকি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সব থেকে ঝুঁকিপূর্ণ যখন ভূমিকম্প হয়, যখন এফেক্টটা এটি অবশ্যই করছে, কম আর বেশি। সিটি কর্পোরেশন এরা আসলে এটার প্রতি কেয়ার করে না, তোরা তার না কেয়ার করার কারণে যারা ভবনে থাকে এরাও ঝুঁকিপূর্ণ। আমরা তো দেখি যে সরকারি লোক আয় দোনোজনের দ্বারেই, ওই মহাজন কয় এই দেহ আছে, এই মহাজন কয় ওই দেহ আছে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের স্থপতি বলেন, ভবন নির্মাণে লেআউট করার 15 দিন আগে কর্তৃপক্ষকে জানানোর নিয়ম থাকলেও ভবন মালিকরা তা করেন না। সেখানে স্পষ্টভাবে বলা থাকে যে সে কাজ শুরুর পূর্বে 15 দিন পূর্বে সিটি কর্পোরেশনকে অবগত করবে এবং সিটি কর্পোরেশন সেখানে পরিদর্শনে যাবে লেআউটের সময়, কিন্তু আনফরচুনেটলি কোনো গ্রাহকই আসলে এটা করে না। আর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এমন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো মোবাইল কোর্টের আওতায় থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। আপনাকে এটা আশ্বস্ত করছি, আমরা এরপরে আবার আমাদের টিম আছে, তারা যাবে
প্রয়োজনে ম্যাজিস্ট্রেট যাবে, যাওয়ার পরে আমরা পরবর্তী যে ধাপগুলো আছে আইনগতভাবে যে ধাপগুলো আমরা আগে থেকে আমরা পর্যায়ক্রমে এগুলো আঁকবো। বরিশাল নগরীতে 40,000 পাকা ইমারত থাকলেও 80 ভাগ ভবনই বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। এক যুগ আগে সিটি কর্পোরেশন 35টি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায় চিহ্নিত করে ভবন মালিকদের নোটিশ দিলেও কোনো প্রতিকার মেলেনি। বিধান সরকার, 71, বরিশাল। বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন বাড়ার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, সিটি কর্পোরেশন দায়ীদের বিরুদ্ধে কেন শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না? অবৈধ ভবন নির্মাণের সাথে কারা কারা জড়িত, এই নিয়ে নগরবাসী কি বলছেন? নগরবাসী তো তাদের কথা বলছেন, তারা বলছেন যে এই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যারা বিল্ডিং কোড মানে না, বিশেষ করে বরিশাল নগরীতে যে ভবন যেগুলো রয়েছে, তারা বলছেন এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু 7 মাস আগে নোটিশ দিয়েছে যে হেলে পড়া ভবন, বিশেষ করে ভূমিকম্পের সময়। এবং তারপরও বরিশালে কিন্তু বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে, কিন্তু ভবন মালিক সেই কিচ্ছুই মানেননি। এবং এই যে যারা নগরবাসী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এইখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের যে তদন্ত কমিটি 7 সদস্যের, তারা আপনার যে 5টি চিহ্নিত করেছে 5টি বিষয়। তারা বলছেন যে এখানে যে ভাড়াটি আছে তাদেরকে নামিয়ে দিতে হবে, এবং যে ভবন, যে প্ল্যান বহির্ভূত যে অতিরিক্ত ভবন করা হয়েছে সেই অংশটা ছেটে ফেলতে হবে। বুয়েট, কুয়েট বা রুয়েট থেকে তাদের এই যে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে যে এই ভবনের সক্ষমতা আছে কিনা। কিন্তু সেই ধরনের কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত মানিনি। আমরা মালিকের সাথে যখন কথা বলছি এইসব ঝুঁকে পড়া ভবনের মালিকের কাছে, তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছে। তারা মনে করছে যে এই বিষয়গুলো যেহেতু মিডিয়ায় প্রকাশিত হয় এবং সাংবাদিকরাই এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দায়ী, এবং তাদেরকেই দায়ী করা হচ্ছে এমন ভাব তাদের, এবং তাদের কথা বলতেও তারা খুব বিরক্ত বোধ করে। এবং আমরা যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যখন কথা বলছি, তিনি বলছেন বিভিন্ন আইনি প্রক্রিয়ার কথা বলছেন, যে আমরা যদি যে পরপর একের পর এক 3টা নোটিশ দিতে হয় তাদের, এবং 3টা নোটিশ যদি না দেন, তার আগে যদি নোটিশ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে যে আইনি ব্যত্যয় ঘটলে পর মালিকরা, যে ঝুঁকিপূর্ণ ভবনের মালিকরা যারা অনিয়ম করে ভবন তৈরি করেছে, তারা হয়তো আইনি সুযোগ বা ফাঁক ফোকর থেকে বেরিয়ে যেতে পারে। সেই ধরনের বিষয়গুলো তারা কিন্তু বলছেন। তবে অপরদিকে আপনাকে বলতে পারি যে এই যে এখনো যে বিল্ডিং যেগুলো উঠছে, এবং সেগুলো কিন্তু সবগুলোই যে বিল্ডিং কোড মেনে উঠছে, সেটা কিন্তু আমরা এই নগরীতে কিন্তু সে নিয়ে কিন্তু কথা আছে। কারণ আপনার যে ভবন যদি নিচে, অন্তপক্ষে নিচে বা যে কোনো ভবন জায়গা এবং ক্ষেত্র বিশেষ কোনো ভবনের বিষয়, বহুতল বা যে দ্বিতল বা উচ্চতল এরকম বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার নিয়ম রয়েছে যে কোথাও বা নিচে 4 ফুট ছাড়তে হয়, কোথাও বা সর্বোচ্চ 10 ফুট ছাড়তে হয়। কিন্তু আমরা বরিশাল নগরীতে কিন্তু এরকম ভবন, এরকম যে নিয়ম বিল্ডিং কোড মেনে, আপনাকে বলছে যে নগরের স্থপতি যে 80 ভাগ ভবনই কিন্তু বিল্ডিং কোড মানেনি। তবে আমরা আপনাকে বলতে পারি যে তিশা, যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা যে এই যে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা নগরীর প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একজন করে ইন্সপেক্টর থাকে, এবং তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখতে পারে, কোথায় নতুন ভবন ওঠে, কোথায় ভবনের লেআউট করার সময় তাদেরকে বলেন না, এবং কোথায় কতটুকু ভবন ছাড়ছে, একটি ভবন থেকে আরেকটি ভবন কতটুকু দূরত্বে রেখেছে। কিন্তু সেই ধরনের কোনো বিষয় কিন্তু তারা কিন্তু যদি তদারকি করে, আসলে এই ক্ষেত্রে যে জনতা যে কথাগুলো বলছে সেক্ষেত্রে কিন্তু তারাও অনিয়ম করছে, এবং অনিয়মের ফলেই কিন্তু এই মালিকরা কিন্তু সুযোগ নিচ্ছে। তিশা। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার। ঝালকাঠিতে 37 বছরেও তৈরি হয়নি একটি আধুনিক বাস টার্মিনাল। নাম সর্বস্ব যেটি আছে সেটিও বাস থামার অযোগ্য। যাত্রী সেবায় নেই অপেক্ষার কক্ষ, পাবলিক টয়লেট, যে কারণে অসংখ্য যাত্রী, বাস চালক এবং শ্রমিক সবাই পড়ছেন চরম ভোগান্তিতে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। একটু বৃষ্টি হলেই কিশোর তরুণরা নেমে পড়ে কাদা পানিতে ফুটবল খেলতে। দেখে মনে হবে গ্রামের কোনো মাঠ, কিন্তু এই চিত্র প্রথম শ্রেণীর পৌরসভা ঝালকাঠির পৌর বাস টার্মিনালের। কোনো প্রকার যাত্রী সেবার ন্যূনতম চিত্র চোখে পড়বে না পৌর বাস টার্মিনালটিতে। বছরের পর বছর ধরে বাস টার্মিনালটি এরকম অবহেলায় পড়ে আছে। এখানে কোনো মানুষ বৃষ্টিতে হলে কোনো যাত্রী আসতে পারে না, বাসে উঠতে পারে না, এরকম কোনো বসার জায়গা নাই, তারপর স্পেস নাই, তারপর যাত্রী শ্রেণী নাই, একটা ভালো টয়লেট ওয়াশরুম সেটাও এখানে নাই। গাড়ির বহুত ক্ষতি, পাতি ভেঙে দেখা যায়, গাড়ির পাতি ভেঙে খারাই যায় রাস্তায়, ঠিক আছে।
টার্মিনালের ভিতরে ঢুকলে আবার আমাকে খুলতে কষ্ট হয়ে যায় অনেক কিছু। বাস স্ট্যান্ডটা যদি সুন্দরভাবে করিয়ে দেয় হয়তো আমরা শান্তিতে বসবাস করতে পারি বা আমরা গাড়িগুলি চালাইতে পারি। বাস মালিক সমিতির সভাপতি জানান, প্রতি বছর টার্মিনাল থেকে বিপুল পরিমাণে পৌরসভা, কিন্তু নেই ন্যূনতম কোনো সংস্কার। প্রতি বছর আমরা এই বাস স্ট্যান্ডে আমরা ট্যাক্স দেই, কিন্তু উন্নয়নের ছোঁয়া নাই পৌরসভাতে। একটু নর্মাল যে একটু মাঝে মাঝে যে একটু রিপেয়ার করবে, সেই রিপেয়ারের কাজটুকু করছে। ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঝালকাঠি পৌরসভা বাস স্ট্যান্ডকে অত্যন্ত আধুনিক এবং মডেল বাস স্ট্যান্ড করার জন্য সিটিসিআরপি প্রজেক্টে প্রস্তাবনা চলে গেছে অলরেডি, এবং সার্ভে কাজ শেষ হয়েছে। এটা এখন ডিজাইন পর্যায়ে আছে এবং নোয়া প্রদান করা হয়েছে। ঝালকাঠি পৌরবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর যে একটা মডেল বাস স্ট্যান্ড হচ্ছে। 1988 সালে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড একতলা একটি ভবন সহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে। আল ইমরান, 71। দর্শক, ঝালকাঠির বাস টার্মিনাল নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, 37 বছরও কেন আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলো না? এতে কাদের গাফিলতি দেখছেন চালক এবং যাত্রীরা এই বিষয়ে কি বলছেন? শহরের যে আক্রাবাড়িতে যে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডটি কিন্তু এইখানে সরিয়ে নেওয়া হয় এবং এর পর থেকে কিন্তু আর কোনো উন্নয়ন হয়নি। এই বাস টার্মিনাল থেকে কিন্তু এই প্রতিদিন যে এখানের ঝালকাঠি থেকে অর্ধ শতাধিক ঢাকা সহ দূরপাল্লার বাস ছেড়ে যায় এবং এর বাইরে স্থানীয় যে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক যে রুটগুলো রয়েছে সেখানেও কিন্তু কয়েকশো যে গাড়ি সেগুলো যায়। এই গাড়িগুলোতে কিন্তু কয়েক হাজার যাত্রী যাতায়াত করে প্রতিদিন। তো এই যাত্রীরা কিন্তু এখানে এই চলমান যে বর্ষার মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু তাদেরকে যে গাড়িতে উঠতে হয় সেটি কিন্তু ভিজে এবং টিকিট কাটতে হয় ভিজে, এবং এখানে যে অপেক্ষা করবে সেই অপেক্ষা করার যে মতো যে জায়গা সেটি কিন্তু এই বাস স্ট্যান্ডের নাই। এই বিষয়ে যে স্থানীয় যে যাত্রী রয়েছে তারা যেটি বলছেন, তাদের মধ্যে অনেকেই বলছেন যে এখান থেকে তাদের যে বাস স্ট্যান্ডের যে খানাখন্দে ভরে গেছে, এই খানাখন্দের কারণে অনেক সময় তারা যে যানবাহনটিতে আসে, রিক্সা কিংবা অটোতে, সেটি কিন্তু অনেক সময় যে ছোটখাটো দুর্ঘটনা হয় এবং এখানে যে ময়লা পানি এবং কর্দমাক্ত যে অবস্থা, সেখানে তাদের যে পোশাক পরিচ্ছদ সেটি কিন্তু নষ্ট হয়, যে কারণে তাদের যে সেটি কিন্তু বিঘ্নিত হয়। এর বাইরে এখানকার যে চালক বা যে সহকারীরা রয়েছে তারা যেটি বলছেন যে এত দুরবস্থা যে তাদের যে দূরপাল্লার যে গাড়িগুলো যাতায়াত করে সেটি যে সঠিক ভাবে আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করা এবং যাতায়াতের যে উপযোগী কিনা সেটিও কিন্তু তাদের অনেক সময় হয় না, যে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো নষ্ট হচ্ছে এবং যাত্রীদের কিন্তু দুর্ভোগ হচ্ছে। এই বিষয়ে কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা কিন্তু এরই মধ্যে যে সিটি সিআরপি প্রকল্পের মাধ্যমে এই বাস স্ট্যান্ডটিকে আধুনিকরণের একটা প্রকল্প হাতে নিয়েছে এবং যেটি এখন সার্ভে প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে ডিজাইনিং প্রক্রিয়ার শেষে এবং এটি একটি আধুনিক বাস স্ট্যান্ডকে রূপ দেওয়া হবে। তিশা। তরুণ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন ঝালকাঠিতে কোনো আধুনিক বাস টার্মিনাল নেই, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরুণ সরকার। মাত্র 1.5 কিলোমিটার পাকা রাস্তার অভাবে লালমনিরহাটের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় দুর্ভোগে পড়েছে 30,000-এরও বেশি মানুষ। বর্ষার হাঁটু সমান কাদা ভেঙে চলাচল করছে এলাকার লোকজন। এই ব্যাপারে এলজিইডি প্রকৌশলী জানান, সড়কটি পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম মৌজার শাহজাহান মুন্সির বাড়ি থেকে পিনুর বাড়ি হয়ে ব্রিজের পাড় পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে আছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অসুস্থ মানুষ। কোনো গাড়ি ঢোকে না, রাস্তাটা চলাফেরার অযোগ্য।
বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যাইতে পারে না, আমরা মানে মেডিকেলে যাইতে পারি না, আমরা কোথাও যাইতে পারি না আমাদের এই গাড়ি ঘোড়ার অভাবে। ছাত্রছাত্রীরা তো আসতেই পারে না, প্লাস বাইসাইকেল নিয়ে আসাও খুব সমস্যা। সড়কটি খানাখন্দে ভরা হওয়ায় 3 চাকার যানবাহন মাঝে মধ্যে উল্টে যায়। ভারী যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহন সম্ভব হচ্ছে না। বর্ষাকালে এত কাদো হয় যে এখান দিয়ে চলাফেরা খুব মুশকিল। রোগ বিধি ওইলি কালা মহিলাদের যানবাহন যায় না, খুব বের কেদো হয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ঢোকে না। 1.5 কিলো 2 কিলো রাস্তা মেরামত হলে ভালো হয়। এই রাস্তাটা মানে মেরামত করা হলে আমাদের অনেক সুবিধা হতো। রংপুর বিভাগের সড়ক ও গ্রাম উন্নয়ন প্রকল্পে সড়কটি পাকা করার তালিকায় রয়েছে। অনুমোদন পেলে কার্যক্রম শুরু হবে বলে জানান কালীগঞ্জ উপজেলা এলজিডি প্রকৌশলী। আমরা প্রস্তাব পাঠাইছি, রাস্তাটা যদি ডিপিপিভুক্ত হয় তাহলে ইনশাআল্লাহ রাস্তাটি পাকাকরণ করা যাবে। জনভোগান্তির কথা চিন্তা করে দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। আল ইমরান, ৭১। ধামরাইয়ে দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার ধামরাই শরীফবাগ আইনং সেতু এলাকায় বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুল্লা ইউনিয়নের মহিম ও অনিক, আর আহত শিক্ষার্থী হলেন আতাউল্লাহ। পুলিশ জানায় মাটিবাহী একটি ডাম্প ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল সামনে থাকা অটোরিকশাকে পাশ কাটানোর চেষ্টা করে। এক পর্যায়ে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে 3 আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শিক্ষার্থী মহিমের মৃত্যু হয়, আর হাসপাতালে নেয়ার পর মারা যান অনিক। নিহত মহিম সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে। সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু জানান, বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের মানুষ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জের দাঁড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার সময় গাছটি পাশে থাকা বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এ সময় গাছটি সরানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মওলা মিয়া নামের এক ব্যক্তি, আর গুরুতর আহত হন আজিমউদ্দিন। হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়। অন্যদিকে নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে 2 যুবকের মৃত্যু হয়। বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে এক বাদীকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলায় হয়রানির শিকার ব্যক্তিকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদের আদালত এই আদেশ দেন। 2022 সালের 12 ডিসেম্বর অভিযুক্ত মোশাররফ হোসেন কানাডায় চাকরি দেওয়ার নামে 15 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গাজীপুরের দক্ষিণ শালনা এলাকায় শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলার শুনানির এক পর্যায়ে আদালত বাদীকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে বাদী বা তার আইনজীবী আদালতে হাজির হননি এবং কোনো ব্যাখ্যাও দাখিল করেনি। নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন। একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর উল্লাপাড়ায় 3.5 লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে এই জাল পুড়িয়ে দেওয়া হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এরপর জব্দ করা জাল সবার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কর্মকর্তারা জানান, এসব জাল ব্যবহার করে মাছ শিকার করার দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এই কারণে সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী জালগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের নতুন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
চট্টগ্রামের চেম্বারের নেতারা জানান, ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই নতুন রাজস্ব ঠিক করা হয়েছে। এটা অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। এবার চট্টগ্রাম কাস্টমস হাউসের জন্য চলতি অর্থ বছরে 1,32,435 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস নতুন অর্থ বছরে বন্দর দিয়ে আমদানি পণ্য থেকে শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক মিলিয়ে 1,32,435 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছে এনবিআর। তবে 2024 ও 26 অর্থ বছরে 1,02,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 85,000 কোটি টাকা, যে কারণে কাস্টমস কর্মকর্তারা বলছেন 47,000 কোটি টাকার বেশি আদায় অনেক কঠিন। 2026-27 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,32,435 কোটি টাকা। বিগত অর্থ বছরে আমরা 12.37% প্রবৃদ্ধি ইতিমধ্যে অর্জন করতে পেরেছি এবং শুধুমাত্র জুন মাসে আমাদের 69%-এর মতো বড় ধরনের প্রবৃদ্ধি এসেছে। এ নিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি জানান, ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন উচ্চ লক্ষ্যমাত্রা ধরা বাস্তবসম্মত নয়। নিচে যে দুর্বল পয়েন্টগুলি আছে, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই দুর্বল থাকবো কেন? আমরা উই ক্যান মেক ইট পজিটিভ। আমার কথা হলো, আপনি যে লক্ষ্যমাত্রা করেছেন, আপনি চিটাগং চেম্বারকে নিয়ে বসেন, আদার ট্রেড বডিকে নিয়ে বসেন, একসাথে বসে আপনারা বের করেন ওয়ার ইজ দ্য লিকোনিয়া, হাউ টু গো অ্যাহেড, হাউ টু ওয়ে ফরওয়ার্ড, কিভাবে আপনি বাড়াতে পারেন, আমরা আপনাকে বের করে দেবো। আর চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সবশেষ 2025-26 অর্থ বছরে আমদানি পণ্যের কাস্টমস মূল্য ছিল 5,85,000 কোটি টাকা। এই বিশাল আমদানি থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। সেক্ষেত্রে আমদানিতে মিথ্যা ঘোষণা, পণ্যের প্রকৃত মূল্য কম দেখানো এবং শুল্ক ফাঁকির প্রবণতা বন্ধ করতে হবে। অনেক ব্যবসায়ীদেরকে মাসোয়ারা দিতে হয়, অনেক ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়, অনেক ব্যবসায়ীকে ক্ষতি করা হয়। এই উদ্দেশ্য যদি সাধন হয়, তাহলে কোনোভাবেই এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। এই লক্ষ্যমাত্রা অর্জনের পিছনে আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে পজিটিভ হতে হবে, আমাদেরকে বাস্তবমুখী হতে হবে। চলতি অর্থ বছরে এনবিআর চট্টগ্রাম, ঢাকা সহ সকল কাস্টমস হাউস ও 18টি বিভাগে সর্বমোট 1,80,597 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। শাকিলা শম্পা, 71। পৃথিবীর উন্নত সংস্কৃতি চর্চার দেশগুলোর মতো সড়ক সঙ্গীত বা বাস্কিংয়ের চর্চা শুরু হয়েছে রাজশাহীতে। অরিন হক নামের একজন সঙ্গীত শিল্পী এই চর্চা শুরু করেছেন। খোলা আকাশের নিচে পথ চলতি মানুষকে তিনি গান শোনান। তবে অরিন জানান, এটি যে একটি শিল্প তা শ্রোতাদের বোঝাতে কিছুটা দেরি হলেও এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে গানের এই ফর্ম। এখন এটিই তার উপার্জনের একমাত্র পথ। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কাঁধে গিটার, কণ্ঠে চেনা সুর, রাজশাহীর টি বাঁধের শান্ত পরিবেশে আপন মনে গাইছেন এক তরুণ। নাম অরিন হক। গানের ফাঁকে গল্পে জানালেন 20 বছরেরও বেশি সময় ধরে গিটারই তার সবচেয়ে কাছের বন্ধু। রাজশাহীর পরিচিত মেটাফেস ব্যান্ডের গিটারিস্ট হিসেবে মঞ্চ কাঁপিয়েছেন শত শত কনসার্টে। ছোটবেলা থেকেই মিউজিক করি। আমাদের ব্যান্ডের নাম ছিল মেটাফেস। আর বর্তমানে শো নাই, আমার কোনো কাজ নাই। আমি পড়াশোনাও করতে পারিনি ভাই, এই মিউজিক করতে গিয়ে সারা জীবনে মিউজিকটাই করেছিল, অন্য কাজ করতে পারি না ভাই। তাই সেই চিন্তা থেকে আর কি এটা করা। এরই মধ্যে কেটে গেছে অনেকটা সময়, পাল্টেছে জীবনযাত্রাও। তাই জীবিকার তাগিদে গিটার বাজানোই বেছে নিয়েছেন আয়ের উৎস হিসেবে। সড়কই এখন তার সেরা মঞ্চ, চলতি পথের প্রতীক তার শ্রোতা। বাইরের অনেক বাস্কিং ভিডিও দেখতাম অনেক দিন থেকে, মানে ছোটবেলা থেকে যখন থেকে ভিডিও দেখা শুরু করছি তখন থেকে বাস্কিং করা দেখতাম। আসলে এটা একটা কালচার, বাস্কিং এটা একটা কালচার। স্ট্রিট আর্টিস্ট তারাও আর্টিস্ট। এই বাস্কিংটা করলে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছতেও পারছি, আমার আর্নিংও হচ্ছে, আমার পরিচিতিটাও হচ্ছে। অরিন শুধু গান গাইছেন না, প্রতিটি সুরে মিশে আছে সংগ্রাম, ভালোবাসা আর না বলা অনেক কান্না। তিনি লড়াই করছেন স্বপ্ন বাঁচিয়ে রাখার, পরিবারের হাসি ধরে রাখার। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউজাতের প্রায় 780 কেজি আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার 100টি বক্সে মোট 600 পিস আনারস আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উপহার গ্রহণ করতে আখাউড়া চেকপোস্টের 0 পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভারতীয় হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আর ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, বিজিবি সহ অন্যান্য কর্মকর্তারা। এই সময় অপূর্ব রায় জানান, উভয় দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক। কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়, এই স্লোগান সামনে রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন ফাহিম মুনতাসির। পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে দীর্ঘ পথ হেঁটে এখন নীলফামারীতে তার অবস্থান। সহকর্মী বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। হাঁটছে ফাহিম মুনতাসির টেকনাফ থেকে তেঁতুলিয়া। গত 10 জুলাই টেকনাফ থেকে শুরু হয় ব্যতিক্রমী এই যাত্রা। কোনো যানবাহন নয়, সম্পূর্ণ পথ তিনি অতিক্রম করছেন হেঁটে। তার পদযাত্রার মূল বার্তা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছেছেন নীলফামারীতে। পথে পথে মানুষের সঙ্গে কথা বলেছেন পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব নিয়ে। তরুণ সমাজকে পরিবেশ বান্ধব উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানাচ্ছেন তিনি। চাই যে জীবাশ্ম জ্বালানির উপর থেকে মানুষের যে এখন আমরা যেমন নির্ভরশীল, এই নির্ভরতাটা কমে যাক, বিকল্প কিছু তৈরি হোক। 19তম দিনে নীলফামারীতে আছি, এর মধ্যে 14 নম্বর জেলা হিসাবে নীলফামারী। পথের মধ্যে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভালো লাগার বিষয় হচ্ছে যাদের কাছে থেকেছি বা যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেকেই পথে আমার ফোন নাম্বার নিয়েছিলেন। তাদের অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে তারা নিয়মিত হাঁটার চেষ্টা করছেন। ফাহিম বলছেন, ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হওয়া এই পদযাত্রা কেবল একটি ভ্রমণ নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের একটি প্রতীক। পরিবেশ আইন আছে, এগুলো পরিবেশ আইনগুলো আমি দেখতে পাই যে কাগজের গরু কেতাবে সীমাবদ্ধ। আমি চাই যে বাস্তবে এগুলো যেন গোয়ালেও আমরা দেখতে পাই, মানে কেতাবে সীমাবদ্ধ যেন না হয়। এটা একটা প্রত্যাশা। আমার কাছে মনে হয় যে আমার একটা দায়বদ্ধতা আছে প্রকৃতির প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। ওই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয় যে আচ্ছা, কথাগুলো তো বলতে পারি, আর কিছু পারি বা না পারি, কথাগুলো বলার জন্য বেরোই। ওই কথাগুলো বলার জন্য বেরোনো আর দায়বদ্ধতা থেকে এই কাজটা করা। টেকনাফ থেকে তেঁতুলিয়া 1000 কিলোমিটারেরও বেশি এই দীর্ঘ পথ চলায় নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলেই প্রত্যাশা সবার। হাসান আহমেদ, 71।